আসসালামু আলাইকুম। তো গত লেকচারের পর আজকে আমরা কোষের দ্বিতীয় লেকচারে নিয়ে আলোচনা করব। তো তোমাদের গতদিনও বলেছি যে যেখান থেকেই পড়ো না কেন বায়োলজি, কোষের অধ্যায়টা অবশ্যই এই চ্যানেল থেকে করে নিও, পরে বুঝতে পারবা উপকারটা। ঠিক আছে? তো গত লেকচারে আমরা কোষের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি, কোষ থেকে কিভাবে বায়োম পর্যন্ত যাওয়া যায় সেটা জেনেছি, এবং কোষতত্ত্ব নিয়েও সামান্য আলোচনা করেছি। আজকের লেকচারে আমরা পড়ব কোষের প্রকারভেদ। অর্থাৎ যেমন মানুষকে আমরা প্রকারভেদ করি, মানুষ কিরকম সাদা, ধলা, কালা, বাদামি, তাই না? এরকম কি কি আছে, বা ধনী, গরিব, মধ্যবিত্ত। একই রকম কোষেরও প্রকারভেদ করা যায় বিভিন্ন ভিত্তিতে। যেমন বলা যায় সুকেন্দ্রিক কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, আবার বলা যায় জনন কোষ বা দেহকোষ। তো আজকে আমরা মূলত দেখব প্রাককেন্দ্রিক এবং সুকেন্দ্রিক কোষ সম্পর্কে। তাহলে আসো, একটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ, প্রাককেন্দ্রিক কোষ। দ্বিতীয়ত হচ্ছে সুকেন্দ্রিক কোষ। যারা ইংলিশ ভার্সনের আসো, প্রো ক্যারিওটিক সেল, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, প্রো মানে আদিম, তাহলে আদিম নিউক্লিয়াস যুক্ত কোষ। আর সুকেন্দ্রিকের ইংলিশ হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউ মানে ভালো বা উন্নত, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। এই যে ক্যারিয়ন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, কোষের যে নিউক্লিয়াস। এখন এই যে কোষগুলো আছে, এই কোষগুলো কিভাবে গঠিত হয় আমরা পড়বো। বইয়ের মতো রিডিং পড়লে তো হবে না, জিনিসটাকে প্রেজেন্ট করবো আমি একটু অন্যভাবে, খেয়াল করো। তো দেখো, কোষ যেহেতু সুকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক, কোষের মধ্যে অবশ্যই একটা সাইটোসল থাকবে, তাই না? সাইটোসল থাকবে, এখানেও আছে, সুকেন্দ্রিক কোষেও আছে, প্রাককেন্দ্রিক কোষেও আছে, একটা সাইটোসল আছে, তাই না? গত ক্লাস যারা পড়েছো জানো, সাইটোসল আছে সব জায়গায়। এখন এই সাইটোসলের মধ্যে বিভিন্ন অঙ্গাণু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া থাকবে, তাই তো? সেটা সুকেন্দ্রিক হোক বা প্রাককেন্দ্রিক হোক। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কোষে তো অনেক অঙ্গাণুই আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোসোম আছে, প্লাস্টিড আছে, ভেকিউল আছে, ভেসিকল আছে, গলজি বডি আছে। এর মধ্যে কোন অঙ্গাণুটাকে সবার আগে কোষের ভিতরে তুমি প্লেস করবে? অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তুই একটা কোষ, তুই জাস্ট একটা অঙ্গাণুই রাখতে পারবি। মনে রাখবা, সাইটোসল কিন্তু কোনো অঙ্গাণু না, এটা অঙ্গাণুকে ধারণ করার ধাত্র পদার্থ বা ম্যাট্রিক্স। অঙ্গাণু হচ্ছে যেগুলোর নাম একটু আগে বললাম সেগুলো। তো তোমাকে যদি বলতে হয় তুই জাস্ট একটা অঙ্গাণুকেই ধারণ করতে পারবি কোষের ভিতর, তাহলে তুমি কাকে ধারণ করবা বলো তো? কাকে তুমি ধারণ করবা? অর্থাৎ কোষে এসেনশিয়ালি, নেসেসারিলি কোনটাই থাকতে হবে, কোনটা অবশ্যই থাকতে হবে? সেটা হচ্ছে রাইবোজোম। সেটা সুকেন্দ্রিক কোষ হোক আর প্রাককেন্দ্রিক কোষ হোক, ভিতরে অবশ্যই রাইবোজোম থাকতে হবে, অবশ্যই অবশ্যই রাইবোজোম থাকতে হবে। রাইবোজোম ছাড়া কাউকে কখনো কোষ বলা যাবে না। তাহলে কোষের আবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে কি ভাইয়া? রাইবোজোম। প্রাককেন্দ্রিক কোষে এটা হয় 70S, সুকেন্দ্রিক কোষে এটা হয় 80S। এই 70S কে ভাঙলে 50S এবং 30S এর দুটি একক পাওয়া যায়, এবং 80S কে ভাঙলে 60S এবং 40S এর দুইটি একক পাওয়া যায়। তো কথা হচ্ছে এই এস জিনিসটা আসলে কি, আর এখানে 60 আর 40 মিলে 80 কেন হয়, বা এখানে 50 আর 30 মিলে 80 না হয়ে কেন 70 হয়? এই কনফিউশনগুলো তোমাদের মধ্যে আছে, এবং এটার খুব সাইন্টিফিক সুন্দর একটা ব্যাখ্যা শুধুমাত্র আমার কাছে আছে। সেটা আমি আলাদা একটা ক্লাসে দিয়ে দিব, তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ওই ক্লাসটা সবার আগে দেখার জন্য। তো দেখো, সুকেন্দ্রিক কোষ হোক আর প্রাককেন্দ্রিক কোষ হোক, রাইবোজোম থাকবেই। এবং রাইবোজোম দেখতে অনেকটা বার্গারের মতো। বার্গারে যেমন উপরে নিচে দুটা বন রুটি আর মাঝখানে কিছু মাংস থাকে, রাইবোজোমেও উপরে একটা প্রোটিন, নিচে একটা প্রোটিন, আর মাঝখানে থাকে RNA। ওকে? তো দেখো, রাইবোজোম কোষের মধ্যে অবশ্যই থাকতে হবে। তাহলে কোষের আবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে কি ভাইয়া? রাইবোজোম। রাইবোজোম। রাইবোজোমের পরে কে, এটা বলো তো? 1 নম্বরে রাইবোজোম থাকতে হবে। মনে করো মানুষ বলে না, মানুষ থাকতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়, ঠিক তেমনি দেখো কোষকে প্রথমে দিছো রাইবোজোম, রাইবোজোম দেওয়ার পর তার তো আর একটা চাহিদা সৃষ্টি হবে, তাই না?
ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো আমার এখন চাহিদা হচ্ছে একটা গাড়ি কিনতে পারলেই হলো। গাড়ি যখন কিনা হয়ে যাবে, নেক্সট টার্গেট হবে আমাকে এখন একটা বিমান কিনতে হবে। বিমান কিনা হয়ে গেলে আমার টার্গেট হবে, বিমান তো সবার অনেকেরই আছে, আমি একটা রকেট কিনি, এবার রকেট কিনে ফেললাম। রকেট কেনার পর আমার ধারণা হবে যে রকেটও দেখি এখন অনেকেরই আছে, সবাই তো রকেটে করে আকাশে ঘুরে বেড়ায়। আমি এক কাজ করি, আমি পানির তলে ঘুরে বেড়াবো, সমুদ্রের নিচে আমি একটা সাবমেরিন কিনবো, সাবমেরিন জাহাজ কিনবো, ডুবো জাহাজ কিনবো আমি একটা একেবারে পানির তলে। তাহলে দেখো ব্যাপারটা খেয়াল করো, মানে চাহিদা আস্তে আস্তে বাড়ে কিন্তু। গাড়ি, গাড়ি থেকে বিমান, বিমান থেকে রকেট, হ্যাঁ, স্পেসশিপ আর কি, তারপর থেকে চলে গেলাম সাবমেরিন, মানে আস্তে আস্তে চাহিদা বাড়তেছে। ঠিক তেমনি কোষকেও, কোষকে জাস্ট রাইবোজোম দেওয়া হয়েছে, রাইবোজোম দেওয়ার পর তার সেকেন্ড কিসের চাহিদা, আবশ্যক অঙ্গাণু রাইবোজোম। রাইবোজোমের পরে কাকে লাগবে বলো তো ভাইয়া? রাইবোজোম পাওয়া মাত্রই সে কাকে দাবি করে বসবে? তো তোমরা এখানে অনেকে অনেক রকম অ্যান্সার দিছো, আমি জানি। অ্যান্সার অবশ্যই দিবা কমেন্টে, মানে তোমাদের সাথে আমার একটা কানেকশন ডেভেলপ হবে, তাহলে তোমরা কিভাবে ভাবো, এবং সেই ভাবনা দ্বারা, ভাবনা যখন আমার মাথায় থাকবে তখন পড়াটা অবশ্যই ইনফ্লুয়েন্সড হবে এবং তোমাদের জন্য আরো বেশি এফেক্টিভ হবে। এই জন্য বেশি বেশি ইন্টারেক্টিভ হওয়ার চেষ্টা করবা। ওই পড়ায় দিলাম বইয়ের পড়া রিডিং, ওই পড়ানোতে আমি বিশ্বাসী না। এটা শিক্ষক ছাত্রের মধ্যে একটা বন্ডিং এরও ব্যাপার আছে, হ্যাঁ। তো প্রথমে হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের পরেই দেখো, এক নম্বরে রাইবোজোম লাগবে। রাইবোজোমের পরেই কোষের ভিতরে যে অঙ্গাণুটা দরকার সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ মনে রাখবা, ডিএনএ, দ্যাটস ইট। দেখো, সুকেন্দ্রিক হোক কোষ হোক আর প্রাকেন্দ্রিক কোষ হোক, কোষের ভিতর ডিএনএ থাকে। দেখো, প্রাকেন্দ্রিক কোষে একটা ডিএনএ থাকে, প্রাকেন্দ্রিক কোষে ডিএনএ আছে, সুকেন্দ্রিক কোষেও ডিএনএ আছে, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে রাইবোজোম, রাইবোজোমের পরে হচ্ছে কি ভাইয়া? ডিএনএ। হ্যাঁ, এখানেও কিন্তু ডিএনএ আছে। তো আমি সুকেন্দ্রিক কোষের আলোচনায় পরে যাব, আগে প্রাকেন্দ্রিক কোষটা সেরে নেই। তাহলে দেখো, এই হচ্ছে ডিএনএ। ডিএনএ এর পরে কি? ডিএনএ মনে করো আছে, যে প্রথমে রাইবোজোম দিছো, রাইবোজোমের পর ডিএনএও দিছো। অনেকে বলছো নিউক্লিয়াস, নিউক্লিয়াস না কিন্তু ভাইয়া, জাস্ট ডিএনএ। ডিএনএ এর পর কাকে দরকার? ডিএনএও দিয়ে দেওয়া হয়েছে, ডিএনএ এর পর কাকে দরকার বলো তো? প্রাকেন্দ্রিক কোষে দেখো ডিএনএ এর পর কাকে দরকার? ডিএনএ এর পর দরকার হচ্ছে আরএনএ। কারণ আমরা জানি ডিএনএ থেকে কিন্তু আরএনএ তৈরি করা যায়। তোমরা কিছুদিন পরে এই প্রসেসগুলো পড়বা, এগুলোর ক্লাসও রেকর্ড করা আছে, দিয়ে দিব। তো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন প্রসেসে। তাহলে দেখো, এই প্রাকেন্দ্রিক কোষে ডিএনএ আছে মাঝখানে, পাশে আবার এরকম আরএনএও তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, প্রাকেন্দ্রিক কোষে এই তিনটা জিনিসই পাওয়া যায়, রাইবোজোম, ডিএনএ, আরএনএ। রাইবোজোম পাওয়া যায়, ডিএনএ পাওয়া যায়, আরএনএ পাওয়া যায়। এগুলোই হচ্ছে প্রাকেন্দ্রিক কোষের বেসিক জিনিস। এবং প্রাকেন্দ্রিক কোষ কারা? প্রাকেন্দ্রিক কোষ হচ্ছে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, এরাই হচ্ছে প্রাকেন্দ্রিক কোষ। এদের বাইরে আর কোনো প্রাকেন্দ্রিক কোষ নাই, ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া। এরা বাদে যত কোষ আছে, একেবারে শৈবাল, ছত্রাক থেকে শুরু করে আম গাছ, জাম গাছ, মানুষ গাছ পর্যন্ত সবাই হচ্ছে সুকেন্দ্রিক। বাট ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে প্রাকেন্দ্রিক। প্রাকেন্দ্রিক কোষে পাওয়া যায় রাইবোজোম, ডিএনএ, আরএনএ। এখন দেখো, এই যে প্রাকেন্দ্রিক কোষ আছে, এই প্রাকেন্দ্রিক কোষের ডিএনএটা জাস্ট ডিএনএ, কিন্তু এটা কি সুরক্ষিত অবস্থায় আছে নাকি অরক্ষিত অবস্থায় আছে? ছবিটা দেখে বলো তো। প্রাকেন্দ্রিক কোষের ডিএনএটা সুরক্ষিত অবস্থায় আছে নাকি অরক্ষিত অবস্থায় আছে? অরক্ষিত অবস্থায় আছে, খুব ওয়েল প্রোটেক্টেড না, কিন্তু জাস্ট পড়ে আছে। পড়ে থাকলে কি হবে? পড়ে থাকলে এই ডিএনএটা মাঝে মধ্যে ভেঙে যাবে। ভেঙে যাবে না ভাইয়া? বাইরের যে এনজাইম গুলো আছে ওদের আক্রমণে ডিএনএটা মাঝে মধ্যে ভেঙে যাবে। এবং ভেঙে যাওয়া অংশগুলো এখান থেকে বেরিয়ে, দেখো, যে অংশগুলো ভেঙে গেছে তারা কিন্তু আর এই ডিএনএর সাথে থাকবে না, তারা এখান থেকে বেরিয়ে আসবে, মনে দুঃখ হবে, বেরিয়ে এসে একটু দূরবর্তী স্থানে আবার একত্রিত হবে, আবার দূরবর্তী স্থানে একত্রিত হবে। এবং এই জিনিসটাকে বলা হয় প্লাজমিড। এই নামটা তোমরা শুনে থাকবে হয়তো, প্লাজমিড। প্লাজমিড হচ্ছে ভাইয়া মূল ডিএনএ এর ভেঙে যাওয়া অংশ। ডিএনএ যেমন, প্লাজমিড ঠিক ঠিক তেমন। প্লাজমিড হচ্ছে ডিএনএ এর ভেঙে যাওয়া অংশ, যেটা ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরবর্তী অঞ্চলে অবস্থান করে। এই কয়টা জিনিস আমরা প্রাকেন্দ্রিক কোষে পাবো। তারপর অবশ্যই সেলে তো একটা মেমব্রেন থাকবে, সেল ওয়ালও থাকবে প্রাকেন্দ্রিক কোষে। তাহলে চারটা জিনিসই পাওয়া যায়, রাইবোজোম, ডিএনএ, আরএনএ, প্লাজমিড। এর পাশাপাশি মাঝে মধ্যে ক্রোমাটোফোর,
হ্যাঁ, তারপরে হচ্ছে কি জানি ক্রোমাটোফোর আছে, তারপরে কি কি জানি আছে না, দাঁড়াও আমি একটু জিনিসটা একটু দেখাই দিই তোমাদের। এই দিক দিয়ে তো আছে সেল ওয়াল থাকবে, আবার সেল মেমব্রেনের পর সেল ওয়াল থাকবে। এখন দেখো ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে বিভিন্ন রকম এনজাইম দরকার আছে না ভাইয়া? একটা কোষের ভিতরে কোষ অনেক রকম কাজ করে। কাজ মানে আসলে কি? কাজ মানে কেমিক্যাল রিয়াকশন। আর কেমিক্যাল রিয়াকশন করতে এনজাইম দরকার। তো এনজাইম গুলো যদি এই সাইটোসলের মধ্যে ছড়ায় ছিটায় থাকে, এনজাইমের প্রভাবে রাইবোজোম বা তোমার নিউক্লিয়াস ডিএনএ যা আছে এগুলো ধ্বংস ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কি হতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। তাই কি হয় ভাইয়া, খেয়াল করো, এই যে প্রাকেন্দ্রিক কোষের সেল মেমব্রেনটা আছে, হ্যাঁ, সেল মেমব্রেনে ভাঁজ সৃষ্টি হয়, ভাঁজ বা পকেট সৃষ্টি হয়, দেখো এরকম ভাঁজ সৃষ্টি হয়, এবং এনজাইমগুলো এই ভাঁজের মধ্যে অবস্থান করে। এনজাইমগুলো কি করে ভাইয়া? এই ভাঁজের মধ্যে অবস্থান করে। বুঝতে পারছো? যেমন একটা ভাঁজের নাম হচ্ছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর, ফোর মানে ধারণকারী, মনে রাখবা, ফোর মানে ধারণকারী, যে ধারণ করে। আর ক্রোমাটো মানে হচ্ছে রঙিন। তাহলে দেখো, রঙিন পদার্থ ধারণকারী এই ভাঁজকে বলা হবে কি ভাইয়া? ক্রোমাটোফোর বলা হবে। কি বলা হবে? ক্রোমাটোফোর বলা হবে। বুঝতে পারছি কিনা? এরকম ক্রোমাটোফোর আছে, আর একটা জানি কি আছে, নামটা আমার রাইট নাও খেয়াল আসতেছে না, আমি একটু দেখি, দাঁড়াও। ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছিলাম। আহ মেসোজোম, হ্যাঁ মেসোজোম। এরকম আরেকটা ভাঁজ হচ্ছে মেসোজোম। এরকম একটা ভাঁজ হচ্ছে কি ভাইয়া? মেসোজোম নামে একটা ভাঁজ থাকে। ক্রোমাটোফোর, তারপরে মেসোজোম। এই মেসোজোম ভাঁজটা কি করে? মেসোজোম দেখো, ব্যাকটেরিয়ার মধ্যে শ্বসন হয় না? শ্বসন, এই যে শ্বসন, এটা হয় কি হয় না বলো তো? শ্বসন মানে কি দেখি জানো? শ্বসন মানে কি শ্বাস নিলাম শ্বাস ছাড়লাম না। শ্বসন মানে খাবার থেকে শক্তি উৎপাদন করা। তুমি যে খাবারগুলো খাচ্ছ সেখান থেকে যে শক্তি উৎপাদন হচ্ছে, এটাই হচ্ছে শ্বসন। তো ব্যাকটেরিয়াকে তো শক্তি উৎপাদন করতে হয়, নাহলে ও বাঁচবে কিভাবে, কাজ করবে কিভাবে? তো শ্বসনের জন্য যে এনজাইমগুলো দরকার হয় শ্বসন প্রক্রিয়ায়, সেগুলো আবার মেসোজোমের মধ্যে থাকে। আবার খাবার তৈরি করতে, সূর্যের আলোতে খাবার তৈরি করতে রঙিন পদার্থের সাহায্যে যেই এনজাইমগুলো দরকার হয়, সেটা ক্রোমাটোফোরের ভিতরে থাকে। এরকম আরো কিছু বেশ কিছু ভাঁজ পাওয়া যেতে পারে, হ্যাঁ, এই প্রাকেন্দ্রিক কোষের মধ্যে। এবার আমরা একটু ওটা মুছে দিচ্ছি, ওটা বেশি ডিটেলস হয়ে যায়। বাট বুঝছো তো, ক্রোমাটোফোর মেসোজোম নামক ভাঁজ থাকে এখানে। এখন আমরা একটু সুকেন্দ্রিক কোষের দিকে যাই। এই যে সুকেন্দ্রিক কোষ বেচারা আঁকা আছে। তো আমরা কি বলছিলাম? কোষের প্রথম অঙ্গাণু হচ্ছে কি ভাইয়া? প্রথম আবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে কোষে রাইবোজোম। হ্যাঁ, রাইবোজোম। তাহলে রাইবোজোম কোষের মধ্যে দেয়া হয়ে গেছে। রাইবোজোমের পর কাকে দিব? ডিএনএ কে দিব। ওকে, ডিএনএ কে দিব। এখন ঘটনা হচ্ছে, সুকেন্দ্রিক কোষের ডিএনএ অনেক লম্বা। সুকেন্দ্রিক কোষের ডিএনএ প্রায় 6 ফুট লম্বা। প্রাকেন্দ্রিকেরটা কিন্তু ভাই অত লম্বা না। সুকেন্দ্রিক কোষের ডিএনএ অনেক লম্বা, প্রাকেন্দ্রিকেরটা ছোট। বাট সুকেন্দ্রিক কোষের ডিএনএ অনেক লম্বা, প্রায় 6 ফুট লম্বা। এত লম্বা একটা ডিএনএ, কত ছোট একটা কোষ, কোষের ডাইমেনশন তো তোমরা জানো, মাইক্রোমিটার, কয়েক মাইক্রোমিটার হবে। তাহলে এত ছোট একটা এলাকায় অত বড় একটা লম্বা একটা সুতা, ডিএনএ নামক সুতা কিভাবে থাকবে? ছোট্ট একটা জায়গার মধ্যে এত লম্বা একটা সুতা কিভাবে থাকবে? অ্যান্সার হচ্ছে পেঁচিয়ে থাকবে। পেঁচিয়ে থাকবে, পেঁচিয়ে থাকবে, তাই না? প্যাচ খেয়ে খেয়ে থাকবে। তো কেউ কি নিজের সাথে নিজে প্যাচ খাইতে পারে? পারে না তো। অন্য কাউকে ধরে, মনে একটা সুতা আনলাম, কলমটার চারপাশে পেঁচালাম, মার্কারটার চারপাশে পেঁচালাম, প্যাচ প্যাচ। তাহলে কোনো একটা কিছুর চারপাশে পেঁচাতে হবে। তাহলে দেখো, এই যে ডিএনএটা আছে, এটাকে কোনো একটা কিছুর চারপাশে পেঁচাতে হবে। সেই কোনো একটা কিছুর নাম হচ্ছে কি ভাইয়া? সেই কোনো একটা কিছুর নাম হচ্ছে হিস্টোন। নীল কালিতে দেখালাম, হিস্টোন। HISTONE মনে হয়, হ্যাঁ। এই হিস্টোন হচ্ছে একটা প্রোটিন। তো সুকেন্দ্রিক কোষে হিস্টোন প্রোটিন থাকে। প্রাককেন্দ্রিকেও মাঝে মধ্যে থাকতে পারে, বাট অত ঝামেলায় আমি তোমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে নিব না। হিস্টোন সুকেন্দ্রিক কোষে থাকে, প্রাককেন্দ্রিক কোষে থাকে না, এটাই জেনে রাখো। এই যে হিস্টোন আছে, হিস্টোনের চারপাশে এসে পেঁচাবে হচ্ছে ডিএনএ। দেখো, ডিএনএ যেহেতু অনেক লম্বা,
তাইলে এই যে এসে পেঁচাচ্ছে। দেখো ডিএনএ এসে হিস্টোনের চারপাশে পেঁচাইছে, তাহলে ডিএনএ এবং হিস্টোন যুক্ত হয়ে গেছে একটা একটার সাথে। যখনই ডিএনএ এবং হিস্টোন একটা একটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, নতুন একটা গঠন পাওয়া গেছে না? এবং গঠনটা দেখতে একটু রঙিন রঙিন লাগতেছে। মনে রাখবা ডিএনএ যত বেশি প্যাচ খাবে ও তত বেশি রঙিন হবে। প্যাচ কমে গেলে রং কমে যাবে, সাদা কালো। আর পেঁচানো হইলে রঙিন। ঠিক আছে? দেখো ডিএনএ আর হিস্টোন প্যাচ খেয়ে তৈরি করে যে রঙিন সুতা, সেই সুতার নাম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন। তোমাদেরকে আগেও বলেছি ক্রোমা, 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 ক্রোমা মানে হচ্ছে রং, আর টিন মানে হচ্ছে সুতা। তাহলে এই যে রঞ্জিত সুতা দেখতে পারতেছো, এই রঞ্জিত সুতার নাম হচ্ছে ক্রোমাটিন। এখন ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমোমিয়ার এগুলোর মধ্যে পার্থক্য আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। হাওয়েভার দেখো ডিএনএ আর হিস্টোন মিলেমিশে হচ্ছে কি ভাইয়া ক্রোমাটিন। এবং মনে রাখবা ডিএনএ যত বেশি পেঁচাবে, যত বেশি পেঁচাবে, যত বেশি পেঁচাবে, সে তত বেশি রঙিন হয়ে উঠবে। আর ডিএনএ যত প্যাচ কমিয়ে দিবে, যত স্ট্রেইট হবে, সে তত বেশি রং হারাবে। এবং রং হারালে সে বেশি কাজ করতে পারে। মনে রাখবা ডিএনএ যখন পেঁচানো অবস্থায় থাকে তখন সে রঙিন হয়, বাট কোনো কাজ করতে পারে না, অকেজো, কাজ কম করে। বাট ডিএনএ যখন প্যাচ কমে যায় তখন সে হয়তো রং কমে যায় তার, বাট সে অনেক বেশি কাজকর্ম করে। যে বলে না মানুষের মনে রং লাগলে আর কোনো কাজ করতে চায় না, আর মন রং থেকে সরে গেলে, দূর হয়ে গেলে সে আবার কার্যক্রমে মনোযোগী হয়ে ওঠে। ডিএনএও সেরকম। ডিএনএর মনে যখন রং লাগে, প্যাচ, মনের মধ্যে প্যাচ সৃষ্টি হয়ে রং লাগে, সে কোনো কাজ টাজ করতে চায় না। যখনই প্যাচটা সরে যায়, ডিএনএ সাদা কালো হয়ে যায়, তখন আবার সে কাজে মনোযোগী হয়। তাহলে দেখো এই যে জিনিসটা দেখতে পারতেছো, এই জিনিসটা হচ্ছে ক্রোমাটিন। এখন তোমাদের কি মনে হয় সুকেন্দ্রিক কোষ আর প্রাকেন্দ্রিক কোষের মধ্যে কে বেশি চালাক চতুর, বা কে বেশি বুদ্ধিমান? অ্যান্সার হচ্ছে সুকেন্দ্রিক কোষ বেশি বুদ্ধিমান। তো বুদ্ধিমান এই জিনিসটা জানে যে এই যে ডিএনএ বা ক্রোমাটিন, সেটা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ জিনিসকে আলাদা কেয়ার দিতে হয়, আলাদা ইন্টেনশন দিতে হয়, ইন্টেন্সিভ কেয়ার দিতে হয়। তো দেখো আমার প্রাকেন্দ্রিক কোষে সকল অঙ্গাণু সাইটোসলের মধ্যেই থাকে, এবং ডিএনএটাও দেখো সাইটোসলের মধ্যেই থাকে। এবং সেই জন্য কিন্তু ডিএনএ মাঝে মধ্যে ভেঙে চুরেও যায়, ভেঙে চুরে গিয়ে কি তৈরি করে? প্লাজমিড তৈরি করে। কারণ সুকেন্দ্রিক কোষ জানে ডিএনএ তার জন্য খুব গুরুত্বপূর্ণ, ডিএনএ কে প্রোটেক্ট করে রাখতে হবে, ডিএনএ কে এভাবে সবার মধ্যে ছেড়ে দেওয়া যাবে না। তাই সে করে কি, তাই প্রাকেন্দ্রিক সুকেন্দ্রিক কোষে কি হয়, এই ক্রোমাটিনের চারপাশ দিয়ে একটা এরকম বাউন্ডারি তৈরি হয়, এরকম একটা আলাদা আরেকটা বাউন্ডারি তৈরি করে। হ্যাঁ, আলাদা আরেকটা বাউন্ডারি তৈরি করে। এবং তোমরা হয়তো এই বাউন্ডারির নাম জেনে থাকবে, নাকি জানো না? এই বাউন্ডারির নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। বুঝতে পারছো? একটা সুন্দর একটা বাউন্ডারি তৈরি করে দিচ্ছে, বিকজ জানে এই জিনিসকে প্রোটেক্ট করে রাখতে হবে, সাইটোসল থেকে প্রোটেক্ট করে রাখতে হবে। শুধু তাই না, দেখো কোষের সকল অঙ্গাণু ভেসে থাকে, মনে করো শুধু রাইবোজোম না, অন্য যত অঙ্গাণু আছে সবাই ভেসে থাকে সাইটোসলে। বাট ডিএনএ ওর ভেসে থাকার জন্য আলাদা একটা ফ্লুইড এই নিউক্লিয়াসের ভিতরে থাকে, এখানে থাকে আর কি, আলাদা একটা ফ্লুইড থাকে। সেই ফ্লুইডের নাম হচ্ছে নিউক্লিও প্লাজম বা ক্যারিও লিম্ফ। দুইটা নাম আছে, নিউক্লিও প্লাজম বা ক্যারিও লিম্ফ। নিউক্লিও প্লাজম বা ক্যারিও লিম্ফ বলা হয় সেটাকে। তাহলে খেয়াল করো যে নিউক্লিও প্লাজম, প্লাজম মানে রস, নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে যে স্পেশাল রসটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিও প্লাজম। আর ক্যারিও মানেও নিউক্লিয়াস, লিম্ফ মানে রস, তাই এটার আরেকটা নাম হচ্ছে ক্যারিও লিম্ফ। ঠিক আছে? এবং এই নিউক্লিও প্লাজম কিন্তু সাইটোসল থেকে একটু ডিফারেন্ট। সাইটোসল থেকে একটু কি ভাইয়া ডিফারেন্ট? কিভাবে ডিফারেন্ট? তোমাদের বইয়ে একটা পয়েন্ট লেখা আছে, দেখো সাইটোসল মানে কি,
অন্য অঙ্গাণুগুলা যার মধ্যে থাকে সেটা হচ্ছে সাইটোসল, বা ডিএনএ যার মধ্যে ভাসে সে হচ্ছে কি নিউক্লিওপ্লাজম। তোমাদের বই একটা সেন্টেন্স লেখা আছে, মিনিং কোথায় বুঝবা তোমরা বলো তো? বইয়ের মধ্যে লেখা আছে যে সাইটোসল আর নিউক্লিওপ্লাজমের পার্থক্য। নিউক্লিওপ্লাজম কি জিনিস বুঝছো তো? নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকা রস, এটার মধ্যে পার্থক্য বলছে। সাইটোসল আর নিউক্লিওপ্লাজমের পার্থক্য বলা আছে, সাইটোসল হচ্ছে এমরফাস, অ্যামরফাস, বাট নিউক্লিওপ্লাজম হচ্ছে কলয়েডাল। এখন এটার মিনিংটা কি? এই কথার মিনিং কি যে সাইটোসল এমরফাস হলেও নিউক্লিওপ্লাজম কলয়েডাল? মিনিং কি? মিনিংটা হচ্ছে যে সাইটোসলের মধ্যে যে দানাগুলো আছে সেই দানাগুলো বিশৃঙ্খল ভাবে সজ্জিত, অর্থাৎ ওদের যে প্যাটার্নটা, ওদের যে সাজার প্যাটার্নটা সেটা মানে অনিয়মিত। হ্যাঁ, বই লেখা আছে না? এটা আগের বইতে ছিল, দাঁড়াও দেখে নেই আবার। নিউক্লিওপ্লাজম কোথায় গেছে? হ্যাঁ, আরো অনেকগুলো পার্থক্যই দেওয়া আছে। আচ্ছা, এই পার্থক্যটা দেখি আবুল হাসান স্যারের বইয়ে নাই। আচ্ছা হবে, এবার আমি বলে দিই তোমাদের, লিখে ফেলছি যেহেতু। এমরফাস মানে হচ্ছে ওদের যে উপাদানগুলো, যে দানাগুলো, সেগুলো অনিয়মিতভাবে সজ্জিত। আর কলয়েডাল মানে ওদের যে দানাগুলো সেগুলো নিয়মিতভাবে, দেখো একটা সুন্দর প্যাটার্নে সাজানো থাকবে, সুন্দর প্যাটার্নে সাজানো থাকবে। আর এদের দানা দুনাগুলো অনিয়মিতভাবে সাজানো, এমরফাস। দেখে বলে অ্যামরফাস। সাইটোসল হচ্ছে অ্যামরফাস, বাট নিউক্লিওপ্লাজম হচ্ছে কলয়েডাল, সুসজ্জিত। এটা হচ্ছে সুসজ্জিত নয় এদের দানাগুলো। হাউএভার আমরা দেখতে পারতেছি যে ক্রোমাটিন, ক্রোমাটিনের চারপাশে আছে নিউক্লিয়ার মেমব্রেন, এবং এই ক্রোমাটিন ভাসতেছে একটা ফ্লুইডে, যে ফ্লুইডের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো এই তিনটা জিনিসকে একত্রে কি বলা হয়? অর্থাৎ সুতা, যে সুতাটা ভাসতেছে ক্রোমাটিন, সুতার বাউন্ডারি নিউক্লিয়ার মেমব্রেন, এবং সুতার সাঁতার কাটার রস নিউক্লিওপ্লাজমকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। বুঝতে পারছো নিউক্লিয়াস জিনিসটা কি? আবার একটা সমীকরণ আমরা পাইলাম, তাই না? ডিএনএ এবং হিস্টোন মিলেমিশে তৈরি করে ক্রোমাটিন। এবার ক্রোমাটিন একটা ফ্লুইডে ভাসে, যে ফ্লুইডের নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, এবং চারপাশ দিয়ে একটা মেমব্রেন আছে, সেই মেমব্রেনের নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এদেরকে একত্রে বলা হয় নিউক্লিয়াস। তাহলে দেখো, নিউক্লিয়াস হতে গেলে তিনটা জিনিস দরকার: ক্রোমাটিন, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম। এবার আমার প্রাকেন্দ্রিক কোষে একটু ফিরে আসো তো। প্রাকেন্দ্রিক কোষে ডিএনএ আছে? আছে। হিস্টোন কি আছে? ধরে নেব প্রাকেন্দ্রিক কোষে কখনো হিস্টোন নেই। তাহলে প্রাকেন্দ্রিক কোষে যেহেতু হিস্টোন নেই, তাহলে আমরা কি বলতে পারি? প্রাকেন্দ্রিক কোষে ডিএনএ ইকুয়ালস ক্রোমাটিন, কারণ হিস্টোনের জায়গায় জিরো বসাতে হবে। তাহলে ডিএনএ প্লাস জিরো ইকুয়ালস টু ক্রোমাটিন, হুইচ ইমপ্লাইজ ডিএনএ ইকুয়ালস ক্রোমাটিন। কখন? যখন কোষটা হচ্ছে প্রাকেন্দ্রিক কোষ। তাহলে দেখো, প্রাকেন্দ্রিক কোষে একটা ডিএনএ আছে, এখান দিয়ে দেখাই। প্রাকেন্দ্রিক কোষে একটা ডিএনএ আছে, ডিএনএ। এবার দেখো, এই ডিএনএটা কিন্তু ধাপে ধাপে নিউক্লিয়াস তৈরি করে ফেলে। ডিএনএ সরাসরি নিউক্লিয়াস না, বাট বিভিন্ন ধাপ অতিক্রম করে নিউক্লিয়াস হয়। তো আমাকে বলো তো, যে প্রাকেন্দ্রিক কোষের ডিএনএ কি সেই ধাপগুলো অতিক্রম করছে? দেখে বলো তো, প্রাকেন্দ্রিক কোষের ডিএনএ কি সেই ধাপগুলো অতিক্রম করছে? বলো ভাইয়া। প্রাকেন্দ্রিক কোষের ডিএনএ সেই ধাপগুলো অতিক্রম করে নাই। তাহলে প্রাকেন্দ্রিক কোষের ডিএনএ কিন্তু নিউক্লিয়াস তৈরি করতে পারে নাই, গঠনগতভাবে নিউক্লিয়াস তৈরি করতে পারে নাই। বাট নিউক্লিয়াস যে কাজ করে সুকেন্দ্রিক কোষে, প্রাকেন্দ্রিক কোষে একই কাজগুলো করে হচ্ছে ডিএনএ। তাই যদিও গঠনগতভাবে ও নিউক্লিয়াস না, বাট কার্যগতভাবে ও নিউক্লিয়াস। তাই ওকে অনেক সময় সিউডো নিউক্লিয়াস বলা হয়, সিউডো নিউক্লিয়াস বলা হয়, বা নিউক্লিঅয়েড বলা হয়, নিউক্লিঅয়েড। বুঝো নাই? সিউডো মানে হচ্ছে মিথ্যা, তাহলে সে মিথ্যা মিথ্যা একটা নিউক্লিয়াস। হ্যাঁ, ডিএনএ সিউডো নিউক্লিয়াস বা নিউক্লিঅয়েড বলা হয়, সিউডো নিউক্লিয়াস বা নিউক্লিঅয়েড বলা হয়। ওকে, আচ্ছা। এখন এই নামগুলো তোমাদের বইয়ে দেওয়াই আছে, বাট একটা নাম আমি শেখাবো যে নামটা তোমাদের বইয়ে দেওয়া নাই। সেই নামটা হচ্ছে জেনোফোর। সে নামটা হচ্ছে কি ভাইয়া? জেনোফোর। এখন বলবা ভাইয়া এই নামটা কিভাবে কাজ করে?
দেখো তোমাদেরকে আমি একটু আগে একটা কথা বলেছি যে ফোর, PHORE, ফোর মানে হচ্ছে ধারণকারী, আর জেনো মানে হচ্ছে জিন। তাহলে দেখো ডিএনএ এর কাজ হচ্ছে কি জিন ধারণ করা। ডিএনএ এর বিভিন্ন খণ্ডকেই জিন বলা হয় ভাইয়া। এই মনে করো হচ্ছে একটা ডিএনএ, এই ডিএনএ এর বিভিন্ন খণ্ডকেই জিন বলা হবে। কি বলা হবে? এগুলোকেই জিন বলা হয়, জিন বলে। এবং এই জিনের মাধ্যমে ডিএনএ বৈশিষ্ট্য প্রকাশ করে। তার মানে দেখো জিনগুলো কোথায় থাকে? জিনগুলো ডিএনএ তে থাকে, তাই না? তাহলে ডিএনএ যেহেতু জিন ধারণ করে, তাই ডিএনএ কে আমরা জেনোফোর বললে আমাদের কোনো গুণা হবে না। তাই এই অনেকগুলো নাম কিন্তু এখানে আছে। এটাকে ডিএনএও বলতে পারো, সিউডো নিউক্লিয়াস বলতে পারো, নিউক্লিওয়েড বলতে পারো, জেনোফোরও বলতে পারো। ওকে, তো আমাদের প্রাককেন্দ্রিক কোষের ব্যাপার স্যাপার শেষ। এবার আমরা সুকেন্দ্রিক কোষে মনোযোগ দিব। সুকেন্দ্রিক কোষে আসো। সুকেন্দ্রিক কোষে প্রথমে ছিল হচ্ছে ভাইয়া রাইবোজোম, রাইবোজোমের পর ডিএনএ আরএনএ, এবং বিভিন্নভাবে সেটা কিন্তু নিউক্লিয়াস তৈরি করে ফেলছে। এখন এই যে নিউক্লিয়াস গঠন করা, নিউক্লিয়ার মেমব্রেনের মাধ্যমে নিউক্লিয়াস গঠন করা, এটা কি বোকার মতো কাজ হয়েছে না বুদ্ধিমানের মতো কাজ হয়েছে? অবশ্যই অবশ্যই বুদ্ধিমানের মতো কাজ হয়েছে। তো বুদ্ধিমানের মতো কাজ করলে সেটার একটা আউটপুট পাওয়া যায়। যেমন দেখো এখন হয়তো অনেকেই তোমরা ইউটিউবে বিভিন্ন রকম গান বাজনা সিনেমা দেখতেছো, ইউজলেস কিছু স্টাফস নিয়ে আসছো, তারা দেখা যাবে পরীক্ষার রেজাল্ট ভালো করবে না। বাট যারা এখন বসে বসে ইউটিউবে ক্লাস করতেছো, তারা কিন্তু রেজাল্ট ভালো করবে। তাহলে তোমরা বুদ্ধিমানের মতো কাজ করতেছো, তোমাদের ফলাফল ভালো হবে। একই রকম সুকেন্দ্রিক কোষ যেহেতু বুদ্ধিমানের মতো কাজ করেছে, নিউক্লিয়ার মেমব্রেন তৈরি করেছে, তাই সুকেন্দ্রিক কোষ এর একটা আউটপুট পাবে, একটা ভালো রেজাল্ট পাবে। সেই রেজাল্টটা হচ্ছে কি, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকেই পরবর্তীতে সৃষ্টি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর নাম হচ্ছে কি ভাইয়া? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এটা একটু মুছে ফেলি। কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? নিউক্লিয়ার মেমব্রেন থেকে সৃষ্টি হয়েছে। নিউক্লিয়ার মেমব্রেন থেকে সৃষ্টি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পরবর্তীতে সৃষ্টি হবে এরকম গোলজি বডি। গোলজি বডি থেকে পরবর্তীতে লাইসোসোম, ভেসিকল, ভ্যাকিউল এগুলো তৈরি হবে। আমি লাইসোসোমটা জাস্ট লিখি, আরো লাইসোসোম, ভেসিকল, ভ্যাকিউল তৈরি হবে। তাহলে খেয়াল করে দেখো, সে জাস্ট বুদ্ধিমানের মতো ডিএনএ কে প্রোটেক্ট করছিল। ডিএনএ কে খুব সুন্দরভাবে নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয়াসে পরিণত করছিল। এবং সেই সুবুদ্ধির ফলাফল স্বরূপ সে নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে ফেলছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি তৈরি করে ফেলছে, গোলজি বডি থেকে আবার লাইসোসোম তৈরি করে ফেলছে। এখন খেয়াল করো, প্রাককেন্দ্রিক কোষ কিন্তু বোকা, সে নিউক্লিয়ার মেমব্রেন ধারণ করে না। যেহেতু সে নিউক্লিয়ার মেমব্রেন ধারণ করে না, তাই খেয়াল করে দেখো তার ভিতরে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম, ভেসিকল, ভ্যাকিউল কিছুই থাকবে না। বোকার মতো কাজ করছে, নিউক্লিয়ার মেমব্রেন ধারণ করে নাই। তাই এখন দেখো তার ভিতরে কিছুই আর নাই, তার ভিতরে কিন্তু এখন আর কিছু নাই। তাহলে বুঝছে যেন বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম সব পাওয়া যাবে। তাহলে এই দেখো এইভাবে কিন্তু জিনিসগুলো তৈরি হয়। এখন ঘটনা কি এখানে শেষ কিনা? অ্যান্সার হচ্ছে না, ঘটনা এখানে শেষ না। ঘটনা এখানে শেষ না, তাহলে কি কোষের ভিতরে আরো অনেকেই আছে। যেমন কোষের ভিতরে আছে হচ্ছে, আচ্ছা তার আগে বলে রাখি, এই যে জিনিসটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে লাইসোসোম পর্যন্ত কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে জীববিজ্ঞানের সবচেয়ে সুন্দর মজার একটা ব্যাপার। এটা নিয়ে আমি আলাদা 3টা ক্লাস রাখবো, ওটা ক্লাসগুলো অবশ্যই দেখবা, কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো কোষের ভিতরের পরে কি আসলো? কোষের ভিতরের পরে আসবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে, হ্যাঁ এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একসময় একটা স্বাধীন কোষ ছিল, বিশ্বাস হয়? মাইটোকন্ড্রিয়া একসময় একটা স্বাধীন কোষ ছিল। আমি প্রাকৃতিকটা মুছতে থাকি, কথাগুলো বলি। মাইটোকন্ড্রিয়া একসময় একটা স্বাধীন কোষ ছিল। যেমন এখন প্রাণী কোষের ভেতর বা উদ্ভিদ কোষের ভেতর মাইটোকন্ড্রিয়া থাকে, এমন একটা সময় ছিল যখন মাইটোকন্ড্রিয়া কোনো কোষের ভিতর থাকতো না। মাইটোকন্ড্রিয়া স্বাধীনভাবে প্রকৃতিতে ঘুরে বেড়াতো, স্বাধীনভাবে প্রকৃতিতে ঘুরে বেড়াতো মাইটোকন্ড্রিয়া। বাট আমরা জানি প্রকৃতি পরিবর্তন হয়, প্রকৃতিতে বিবর্তন হয়। বিবর্তনের মাধ্যমে প্রকৃতির তাপমাত্রা, আবহাওয়া এমন পর্যায়ে পৌঁছাইছে যে মাইটোকন্ড্রিয়া প্রকৃতিতে আর একা বাস করতে পারতেছে না। একা বাস করলে তার এনজাইম কাজ করতেছে না, সে মারা যাচ্ছে।
তার দেহের বিভিন্ন আবরণ ভেঙে যাচ্ছে। তাই মাইটোকন্ড্রিয়া করলো কি, মাইটোকন্ড্রিয়া কোষের কাছে আসলো, এসে বলল তোমার ভিতরে তো অনেক জায়গা, আমাকে কোথাও একটা থাকার জায়গা দাও। কোষ তখন বলল তোমাকে থাকার জায়গা দিয়ে আমার লাভ কি? তখন এই যে মাইটোকন্ড্রিয়া, সে কোষকে বলল যে লাভ আছে, তুমি বুদ্ধিমান বলেই তোমার কাছে আসছি। লাভ কি? লাভ হচ্ছে আমি হচ্ছি পাওয়ার হাউস, আমি অনেক শক্তি তৈরি করতে পারি। কয়েক বিলিয়ন বছর পরে যখন মানুষ আবির্ভূত হবে তখন দেখবা মানুষ আমাকে পাওয়ার হাউস, শক্তি ঘর বলে ডাকবে। তো আমি তোমাকে অনেক শক্তি দিতে পারবো। তুমি তো মাত্র 2টাই টিভি তৈরি করতে পারো প্রতি সাইকেলে, আমি পারি 36টা টিভি তৈরি করতে। দেখছো আমার ক্ষমতা কত বেশি? কোষ তো শুনে মহা খুশি। কোষ বলল ঠিক আছে আমার ভিতরে থাকো। আশ্রয় দিল কোষ মাইটোকন্ড্রিয়াকে। বিনিময়ে বিনিময়ে মাইটোকন্ড্রিয়া কোষকে শক্তি সরবরাহ করলো। তাহলে দেখো, কোষ এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা মিথজীবিতার সম্পর্ক স্থাপন হলো, মিথজীবিতা। এবং এই মিথজীবিতায় মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের ভিতরেই অবস্থান করতেছে। এটাকে বলা হয় অন্তঃমিথজীবিতা, এন্ডোসিম্বায়োসিস। এই এন্ডোসিম্বায়োসিস কে করতেছে? মাইটোকন্ড্রিয়ার সাথে কোষের। তাহলে দেখো, অন্তঃমিথজীবী কে কোষের? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষকে শক্তি দিচ্ছে, বিনিময়ে কোষ মাইটোকন্ড্রিয়াকে থাকতে দিচ্ছে। মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের নিজস্ব উপাদান না, বাইরের থেকে আসছে, ঠিক আছে, এলিয়েন। তাহলে দেখো, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের অন্তঃমিথজীবী বা এন্ডোসিম্বায়ন্ট। এন্ডোসিম্বায়ন্ট বলা হয়। হ্যাঁ, এবং এদের মধ্যে মিথজীবিতার একটা সম্পর্ক আছে, দুজনের উপকার হচ্ছে যেহেতু, তাই বলবো মিথজীবিতা। ঠিক আছে। আচ্ছা, এখন মাইটোকন্ড্রিয়া যে আলাদা একটা কোষ ছিল, এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমরা জানি কোষের আবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে কি, রাইবোজোম না? মাইটোকন্ড্রিয়ার ভিতরে নিজস্ব রাইবোজোম আছে, 70S রাইবোজোম। দেখো, প্রাককেন্দ্রিক কোষে রাইবোজোম ছিল না, মাইটোকন্ড্রিয়ার ভিতরে রাইবোজোম আছে। রাইবোজোমের পরে জানি ভাই কি থাকতে হয়? ডিএনএ, তাই না? এই তোমার এরও ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, ইভেন মাইটোকন্ড্রিয়ার নিজস্ব আরএনএও আছে। আরএনএ এইভাবে আঁকি আমি। তাহলে দেখো, একটা প্রাককেন্দ্রিক কোষের ভিতর যা যা থাকে, কি কি থাকে? কি থাকে বলো? রাইবোজোম, ডিএনএ, আরএনএ। একই একই জিনিস কিন্তু একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে পাওয়া যায়। হ্যাঁ, একটা প্রাককেন্দ্রিক কোষে যা যা আছে মাইটোকন্ড্রিয়ার ভিতর তা তা আছে। তাই মাইটোকন্ড্রিয়াকে বর্তমানে অনেক আধুনিক বিজ্ঞানী বলে থাকেন কোষের ভিতরে কোষ, সেল উইদিন সেল। বুঝতে পারছো? এই পুরোটা একটা কোষ, তার ভিতরে আর একটা কোষ। যেমন যে ইতালির ভিতরে, ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা, জানো না? ইতালির ভিতরে একটা রাষ্ট্র আছে, বলা হয় হচ্ছে ইরানি ভ্যাটিকান সিটি, আবার সান মেরিনো, এরকম রাষ্ট্র আছে আর কি। দেখো, ইতালি একটা রাষ্ট্র, ভ্যাটিকান সিটি আরেকটা রাষ্ট্র। তাহলে এটা একটা কোষ, মাইটোকন্ড্রিয়া তার ভিতরে আরেকটা কোষ। ওকে। আচ্ছা, একই রকম ঘটনা ঘটছে অনেকটা প্লাস্টিডের সাথে। প্লাস্টিড, প্লাস্টিড, এই মনে করো হচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড, এই হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিডও একসময় প্রকৃতিতে মুক্তভাবে বাস করত, মুক্তভাবে। কোনো উদ্ভিদ কোষের ভিতর প্লাস্টিড থাকতো না, মুক্তভাবে একা একা ঘুরে বেড়াতো প্লাস্টিড। বাট কি হয়েছে? পরিবেশের মধ্যে বিবর্তন হয়েছে, যার ফলে প্লাস্টিড আর একা একা টিকে থাকতে পারে নাই। প্লাস্টিড আর একা একা টিকে থাকতে পারে নাই। তখন প্লাস্টিড কোষের কাছে এসে বলছে আমাকে থাকার জায়গা দাও, থাকার জায়গা দাও, আমি টিকতে পারতেছি না। তখন কোষ বলছে তোমাকে থাকতে দিয়ে আমার কি লাভ? তোমাকে থাকতে দিয়ে আমার কি লাভ বলো তো? আমার কোনো লাভ আছে তোমাকে থাকতে দিয়ে? তখন প্লাস্টিড বলল হ্যাঁ, লাভ আছে। কয়েক কোটি বছর পর যখন পৃথিবীতে মানুষ আসবে, দেখবে মানুষ আমাকে কোষের রান্নাঘর, রান্নাঘর বলতেছে। কেন? কেন রান্নাঘর বলবে তোমাকে? বিকজ আমি অনেক খাবার তৈরি করতে পারি, আমি গ্লুকোজ তৈরি করতে পারি প্রচুর পরিমাণে। কোষ তো শুনে মহা খুশি যে শক্তির জন্য মাইটোকন্ড্রিয়াকে পেয়ে গেছি। খাবারের জন্য কাকে পাইলাম ভাইয়া? প্লাস্টিডকে পাইলাম। তো প্লাস্টিডকেও সে থাকার জায়গা দিল, এবং প্লাস্টিড আশ্রয় পাইল, বিনিময়ে প্লাস্টিড কোষকে কি দিল ভাইয়া? শক্তি দিল। এখানেও একটা মিথজীবিতার সম্পর্ক হয়েছে। তাই মাইটোকন্ড্রিয়াকেও বলা হয়, সরি, প্লাস্টিডকেও বলা হয় কোষের অন্তঃমিথজীবী। কারণ ও কোষকে খাদ্য দেয়, বিনিময়ে কোষ ওকে আশ্রয় দেয়। তাই প্লাস্টিডকেও বলা হয় কোষের অন্তঃমিথজীবী। তাহলে এই গেল মাইটোকন্ড্রিয়া, এই গেল প্লাস্টিড, এদেরকে বলা হয় কোষের অন্তঃমিথজীবী। ঠিক আছে। তারপর কি? তারপর আরেকটা ইম্পর্টেন্ট অর্গানেল হচ্ছে সেন্ট্রাজোম। আচ্ছা, এখানে প্লাস্টিডের ব্যাপারে একটা বলে রাখি,
প্লাস্টিড যে আলাদা কোষ ছিল সেটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে প্লাস্টিডের ভিতরেও নিজস্ব রাইবোজোম, নিজস্ব ডিএনএ এবং নিজস্ব আরএনএ পাওয়া যায়। তাহলে খেয়াল করো, এই যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এরা তো অন্তর্মিথজীবী এবং এদের ভিতর নিজস্ব ডিএনএ আরএনএ রাইবোজোম পাওয়া যায়, ডিএনএ আরএনএ রাইবোজোম পাওয়া যায়। তাহলে দেখো, যদি একটা অঙ্গাণুর ভিতর নিজস্ব ডিএনএ আরএনএ রাইবোজোম সবই থাকে, তাহলে তাকে তো আমি কোষই বলতে পারি। এই জন্য এখন অনেক বোটানিস্ট তারা কিন্তু প্লাস্টিডকেও বলে থাকেন সেল উইদিন সেল, কোষের ভিতরে কোষ। ওকে, আচ্ছা। তারপর একটা অঙ্গাণু হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্গাণু, সেন্ট্রিওল। কোন অঙ্গাণু ভাইয়া? সেন্ট্রিওলে আসি। সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল কিন্তু বেসিক্যালি প্রাণী কোষে থাকে। সেন্ট্রিওল থাকে কোথায় ভাইয়া? প্রাণী কোষে থাকে সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল সম্পর্কে একটা পয়েন্ট প্রায়শই মেডিকেল এবং বোর্ড পরীক্ষা আসে, সেটা হচ্ছে সেন্ট্রিওল কোথায় থাকে না। এটা মনে রাখতে পারি আমরা প্যাডি দিয়ে। প্যাডি, প্যাডিতে প্যাডিতে সেন্ট্রিওল থাকে না। প্যাডি, পি ফর প্রোক্যারিওটিক সেল, পি ফর প্রোক্যারিওটিক সেল, এ ফর এনজিওস্পার্ম। এনজিওস্পার্ম মানে হচ্ছে আবৃত বীজি উদ্ভিদ, আম জাম কাঁঠাল ধান গম ভুট্টা। ডিতে হচ্ছে ডায়াটম, আর ওয়াইতে হচ্ছে ইস্ট। ডায়াটম একটা শৈবাল, ইস্ট হচ্ছে একটা ছত্রাক। তাহলে দেখো, প্রোক্যারিওটিক প্রোক্যারিওটিক সেল মানে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এনজিওস্পার্ম মানে আবৃতবীজী উদ্ভিদ, আমজাম কাঁঠাল ধান গম ভুট্টা। ডি ফর ডায়াটম শৈবাল, ওয়াই ফর ইস্ট ছত্রাক। এদের মধ্যে থাকে না সেন্ট্রিওল, বাট অন্যান্য জায়গায় সেন্ট্রিওল থাকে। যেমন মানুষের দেহে, গরুর দেহে, ছাগলের দেহে সেন্ট্রিওল আছে, টিকটিকির দেহেও সেন্ট্রিওল আছে। আবার নগ্নবীজী উদ্ভিদেও সেন্ট্রিওল আছে, সাইকাস, পাইনাস, নিটাম, ওদেরও সেন্ট্রিওল আছে। বাট আবৃতবীজিতে সেন্ট্রিওল থাকে না। হাউএভার এই সেন্ট্রিওল জিনিসটা কেমন? সেন্ট্রিওল জিনিসটা কেমন দেখো, সেন্ট্রিওল হচ্ছে 9টা টিউব দিয়ে, দেখো সেন্ট্রিওলের গঠনটা একটু দেখো। এরকম ছোট ছোট চিকন চিকন নালিকা থাকে, এদেরকে বলা হয় উপনালিকা। কি বলে? উপনালিকা। এরকম 3টে উপনালিকা একত্রিত হলে বলা হয় অনুনালিকা। দেখো, এই একটা উপনালিকা, এই আরেকটা উপনালিকা, এই আরেকটা উপনালিকা, 3টা উপনালিকা মিলে হয়েছে এখন একটা অনুনালিকা। মানে একটা ক্রিকেট খেলার মতো, 3টে স্টাম্প মিলে একটা উইকেট তৈরি হয় না? পিচে দেখছো না, পিচের মধ্যে বসায় দেয় স্টাম্প, 3টা উইকেট মিলে একটা স্টাম্প হয়। সরি, 3টে স্টাম্প মিলে একটা উইকেট হয়। এখানেও 3টা উপনালিকা মিলে একটা অনুনালিকা হয়। কি হয়েছে ভাইয়া? একটা অনুনালিকা, এখন একটা অনুনালিকা হয়েছে। এরকম 9টা অনুনালিকা মিলেমিশে তৈরি করে একটা সেন্ট্রিওল। অর্থাৎ এরকম কয়টা লাগবে? 9টা। একটা, দুইটা হইলো, 3টা, এরকম 9টা লাগবে। 9টা অনুনালিকা মিলে একটা সেন্ট্রিওল গঠন করতে পারে। 9টা অনুনালিকা মিলে একটা সেন্ট্রিওল। তাহলে বলো, একটা সেন্ট্রিওলে কয়টা উপনালিকা থাকে? 27টা। কারণ একটা সেন্ট্রিওলে 9টা অনুনালিকা আছে, আবার প্রতিটার মধ্যে 3টা করে উপনালিকা, তাহলে 3 নং 27। এখন দেখো, এখন দেখো, এখন এই যে সেন্ট্রিওল আছে, এই সেন্ট্রিওল দেখো কিরকম। এই হচ্ছে মনে করো একটা সেন্ট্রিওল, এই হচ্ছে আরেকটা সেন্ট্রিওল। এখন এই যে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওলও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু, বিকজ এটা কোষ বিভাজনে সাহায্য করে। এবং সেন্ট্রিওলের ভিতরের পরিবেশে কিন্তু ভিন্ন রকম। অর্থাৎ দেখো, কোষের সবগুলো অঙ্গাণু আছে সাইটোসলের মধ্যে, বাট সেন্ট্রিওলের জন্য আলাদা একটা এনভায়রনমেন্ট আছে। সেন্ট্রিওলের জন্য আলাদা একটা এনভায়রনমেন্ট আছে, আলাদা একটা ফ্লুইড আছে অন্যগুলো থেকে, যেটা আলাদা। তাহলে যে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওলের চারপাশে একটা ফ্লুইড থাকে যেটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে দেখো এখানে কয়টা সেন্ট্রিওল আছে ভাইয়া? 2টা। কয়টা সেন্ট্রিওল আছে? 2টা সেন্ট্রিওল আছে। আর তার চারপাশ দিয়ে আছে কি ভাইয়া? সেন্ট্রোস্ফিয়ার। তাহলে দেখো, এই যে 2টা সেন্ট্রিওল আছে এবং তার চারপাশে যে সেন্ট্রোস্ফিয়ার আছে, মিলেমিশে এই গঠনটাকে বলা হয় সেন্ট্রাসোম। কি বলে ভাইয়া? সেন্ট্রাসোম বলে। কি বলে? সেন্ট্রাসোম বলে। বুঝতে পারছি? তাহলে কোষের কয় জায়গায় আলাদা রকমের পদার্থ পাওয়া যায় বা ধাত্র পদার্থ পাওয়া যায়? একটা হচ্ছে ডিএনএ তে বা নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে নিউক্লিওপ্লাজম। সেন্ট্রিওলে আছে হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার।
মাইটোকন্ড্রিয়াতে আছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, এটাকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থাকে একটা অন্যরকম। আর প্লাস্টিডের ভিতরে একটা ফ্লুইড আছে আলাদা রকম, যেটাকে বলা হয় স্ট্রোমা। এগুলো আমরা আসলে অর্গানগুলো নিয়ে যখন পড়বো তখন শিখবো আবার। বুঝতেছে কিনা? এটা দেখো, এই হচ্ছে বিভিন্ন রকম অঙ্গাণু, 4 জায়গায় স্পেশাল ফ্লুইড পাওয়া যায়: নিউক্লিয়াস, সেন্ট্রাজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। আচ্ছা, এখন খুব রিসেন্টলি একটা ইনফরমেশন জানা গেছে। সেই ইনফরমেশনটা হচ্ছে, দেখো কোষের ভিতর কোন কোন জায়গায় ডিএনএ আছে। 1 নম্বরে নিউক্লিয়াসের ভিতর ডিএনএ আছে, 2 নম্বরে মাইটোকন্ড্রিয়ায় ডিএনএ আছে, 3 নম্বরে প্লাস্টিডে ডিএনএ আছে, 4 নম্বরে একটা জায়গায় ডিএনএ পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা হচ্ছে কি সেন্ট্রাজোম। এর মধ্যেও ডিএনএ পাওয়া যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার মনে রাখবা, সেন্ট্রাজোমের কিন্তু কোনো আবরণ নাই। অনেক বইয়ে ছবিতে সেন্ট্রাজোমের চারপাশে আবরণ দিয়ে দিয়েছে, এটা ঠিক না। সেন্ট্রাজোমে কিন্তু আবরণবিহীন অঙ্গাণু। আমি একটু পরে আবরণবিহীন অঙ্গাণুগুলো দেখাচ্ছি। দেখো, সেন্ট্রাজোম হচ্ছে কি ভাইয়া? আবরণবিহীন অঙ্গাণু। সেন্ট্রাজোম হচ্ছে আবরণবিহীন অঙ্গাণু। বুঝতে পারছি কিনা? এবং এখানে একটু আমরা আসি যে কোষের কোন অঙ্গাণু কোন জায়গা থেকে সৃষ্টি হয়। দেখো, একটু খেয়াল করো। এটুকু বুঝছি তো এগুলা? কোষের কোন অঙ্গাণু কোন জায়গা থেকে সৃষ্টি হয়। দেখো, কোষের যেসব অঙ্গাণুতে নিউক্লিয়াস আছে, তারা নিজেই নিজেকে সৃষ্টি করতে পারে। তাহলে কোথায় কোথায় নিউক্লিয়াস আছে, সরি ডিএনএ আছে, তারা নিজেই নিজেকে সৃষ্টি করতে পারে। তাহলে ডিএনএ আছে কোথায় কোথায়? নিউক্লিয়াস, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আর হচ্ছে সেন্ট্রাজোম। এরা হচ্ছে স্ববিভাজনক্ষম, বিকজ এদের ভিতরে ডিএনএ আছে। ডিএনএ থাকাতে কি হয়? একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস অটোমেটিক তৈরি হতে পারে, একটা মাইটোকন্ড্রিয়া থেকে 2টা মাইটোকন্ড্রিয়া তৈরি হতে পারে, একটা প্লাস্টিড থেকে 2টা প্লাস্টিড, বা একটা সেন্ট্রাজোম থেকে 2টা সেন্ট্রাজোম তৈরি করা সম্ভব। এরা হচ্ছে স্ববিভাজনক্ষম। বাকি অঙ্গাণুগুলো কিন্তু অন্য কোথা থেকে তৈরি হয়। যেমন দেখো, শিখাইছি, নিউক্লিয়ার মেমব্রেন থেকে তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে তৈরি হয় গোলজি বডি, সেখান থেকে তৈরি হয় লাইসোসোম। তাহলে পরীক্ষা আসতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে কে? নিউক্লিয়ার মেমব্রেন। গোলজি বডি তৈরি করে কে? গোলজি বডি তৈরি করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর লাইসোসোমকে তৈরি করে কে? লাইসোসোমকে তৈরি করে হচ্ছে গোলজি বডি। প্রায় সবগুলো অঙ্গাণুই পড়ে ফেলছি। এখনো একটা ইম্পর্টেন্ট অঙ্গাণুর ব্যাপারে আমরা জানি নাই, সেটা হচ্ছে রাইবোজোম। তোমরা কি বলতে পারবা রাইবোজোমকে কে তৈরি করে? কোষের আবশ্যকীয় অঙ্গাণু রাইবোজোম। রাইবোজোমকে কে তৈরি করে? রাইবোজোমকে কে তৈরি করে বলতে পারবা? নাকি রাইবোজোম নিজে নিজেই তৈরি হয়? অ্যান্সার হচ্ছে রাইবোজোমকে তৈরি করে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, এটা মনে রাখবা। রাইবোজোমকে তৈরি করে নিউক্লিওলাস। নিউক্লিওলাস জিনিসটা কি? এই যে ভাইয়া ক্রোমাটিন আছে, এই যে ক্রোমাটিন, ক্রোমাটিনে একটা স্পেশাল অঞ্চল থাকে, অনেক বেশি পেঁচানো একটা অঞ্চল থাকে, এবং অনেক বেশি রঙিন হয়, সেই জন্য সেই এলাকাটা, এই পেঁচানো রঙিন এলাকাকে বলা হয় নিউক্লিওলাস। পেঁচানো রঙিন এলাকাকে বলা হয় নিউক্লিওলাস। এবং নিউক্লিওলাসই কিন্তু রাইবোজোমকে তৈরি করে। কিভাবে তৈরি করে সেটা আমরা রাইবোজোমের ক্লাসে শিখবো। বাট এখন আপাতত মনে রাখো, রাইবোজোমকে তৈরি করে হচ্ছে নিউক্লিওলাস। রাইবোজোমকে তৈরি করে হচ্ছে নিউক্লিওলাস। বুঝতে পারছি নাকি বুঝি নাই? ব্যাপারটা কি ক্লিয়ার ভাইয়া সবার কাছে? তাহলে কে কোথা থেকে তৈরি হয়, কোনটা কোনটা স্ববিভাজনক্ষম, বুঝতে পারছি। আচ্ছা, এবং যারা যারা স্ববিভাজনক্ষম, ব্যাপারটা একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। যারা যারা স্ববিভাজনক্ষম, তাদের মধ্যে সাইটোপ্লাজমের অংশ কে কে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং সেন্ট্রাজোম, তাই না ভাইয়া? দেখো, আমি কিন্তু তোমাদের প্রথম ক্লাসে শিখাইছি, নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয়। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অংশ নয়। নিউক্লিয়াস বাদে অন্য সকল অঙ্গাণু সাইটোপ্লাজমের অংশ। তো যেসব অঙ্গাণু সাইটোপ্লাজমের অংশ হওয়া সত্ত্বেও স্ববিভাজনক্ষম বলা হয়ে থাকে, তারা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায়। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায় কোন কোন অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর হচ্ছে সেন্ট্রাজোম। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এবং সেন্ট্রাজোম সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায়। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার, অর্থাৎ মাতৃকোষের জিনিসপাতিকে অপত্য কোষে নিয়ে আসা। তাহলে দেখো, মাতৃকোষে যেই মাইটোকন্ড্রিয়া ছিল, যেই প্লাস্টিড ছিল, যেই সেন্ট্রাজোম ছিল, তারা হুবহু অপত্য কোষে চলে আসবে। নিজেরা নিজেরা বিভাজিত হয়ে হুবহু অপত্য কোষে চলে আসবে।
মানে বাচ্চা কোষে চলে আসবে। এবং তারা যেহেতু সাইটোপ্লাজমের অংশ হওয়া সত্ত্বেও ইনহেরিটেন্স ঘটাচ্ছে, তাই এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। নিউক্লিয়াসও ইনহেরিটেন্স ঘটায়, বাট নিউক্লিয়াস তো সাইটোপ্লাজমের অংশ না। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায় না কেন? নিউক্লিয়ার মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম, এরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটায় না কেন? উত্তরটা হচ্ছে মায়ের কোষে যে নিউক্লিয়ার মেমব্রেন ছিল সেটা বাচ্চার কোষে আসে না। মায়ের কোষের নিউক্লিয়ার মেমব্রেন বাচ্চার কোষে আসে না, ব্যাপারটা বুঝো। বাচ্চার কোষে নতুন করে, মানে অপত্য কোষে, দেখো এটা মনে করো মাতৃকোষ, মাতৃকোষের মধ্যে নিউক্লিয়াস ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, গোলজি বডি ছিল, লাইসোসোম ছিল, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডও ছিল। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড। অপত্য কোষ, অপত্য কোষে কি হবে দেখো, অপত্য কোষে এই মাইটোকন্ড্রিয়াটা, অপত্য কোষ দুইটা তৈরি হবে তাই না ভাইয়া, একটা থেকে দুইটা হবে। দেখো একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ হবে। তাহলে দেখো এই মাইটোকন্ড্রিয়াটা দুই ভাগ হয়ে দুইটা অপত্য কোষে চলে গেল, প্লাস্টিকটা দুই ভাগ হয়ে দুইটা অপত্য কোষে চলে গেল, নিউক্লিয়াসটা আসলো। ঘটনা হচ্ছে দেখো মায়ের কোষে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, যে গোলজি বডি ছিল, সেটা কিন্তু বাচ্চা মানে অপত্য কোষে আসে নাই। তাহলে কি হবে, অপত্য কোষে নতুন করে, অপত্য কোষে নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হবে, গোলজি বডি তৈরি হবে, লাইসোসোম তৈরি হবে। বুঝতে পারছি কিনা ব্যাপারটা? মাতৃকোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম, ভেসিকল, ভেকিউল অপত্য কোষে আসে না। অপত্য কোষে আসে শুধুমাত্র নিউক্লিয়াসটা, এবং পরবর্তীতে নিউক্লিয়াসের মেমব্রেন থেকেই ওই জিনিসগুলো তৈরি হয়। এই জন্য এরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে অংশ নেয় না। মায়ের কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মায়ের কোষেই থেকে যায়, ওটা বাচ্চার মধ্যে, বাচ্চা কোষে যায় না। অর্থাৎ মাতৃকোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মাতৃকোষেই থেকে যায়, ওটা বাচ্চার কোষে যায় না। বাট মাতৃকোষের মাইটোকন্ড্রিয়াই অপত্য কোষে যায়। তাই বলা হয় এরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ঘটাচ্ছে, এরা ঘটাচ্ছে না, এরা নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে। এখন আরেকটা যেটা পয়েন্ট দিয়ে আমি এই ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে অলরেডি অনেক বড় হয়েছে, বা জিনিসগুলো ক্লিয়ার করতে পারছি আশা করি। কোষের আবরণবিহীন অঙ্গাণু, কোষে যে অঙ্গাণুগুলো আছে তাদের মধ্যে কিছু অঙ্গাণুতে আবরণ আছে, আবার কিছু অঙ্গাণুতে খেয়াল করা আবরণ নাই। তা আবরণবিহীন অঙ্গাণুকে কে কোষের? আবরণবিহীন অঙ্গাণু, আবরণবিহীন অঙ্গাণু মনে রাখতে পারে এইভাবে, প্রত্যেক মামাই সেরা। তাহলে প্রত্যেকে হচ্ছে প্রোটিওজোম, প্রোটিওজোম। মামাইতে হচ্ছে, মাতে হচ্ছে মাইক্রোটিবিউলস, মাইক্রোটিবিউলস, আরেক মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেতে হচ্ছে সেন্ট্রাজোম, দেখো সেন্ট্রাজোমে কিন্তু আবরণ নাই। আর রাতে হচ্ছে রাইবোজোম। এই অঙ্গাণুগুলোতে আবরণ থাকে না। প্রত্যেক মামাই সেরা, প্রত্যেকে হচ্ছে প্রোটিওজোম, মাতে হচ্ছে মাইক্রোটিবিউলস, মাতে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, ইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এদের তিনজনকে সাইটোস্কেলেটন বলা হয়, এটা নিয়ে ডিটেলস ক্লাস আছে আমার চ্যানেলে। সেতে হচ্ছে সেন্ট্রাজোম, রাতে হচ্ছে রাইবোজোম। সবগুলো নামই তোমাদের কাছে পরিচিত, শুধুমাত্র প্রোটিওজোম বাদে। প্রোটিওজোম জিনিসটা কি মনে রাখবা, রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, আর প্রোটিওজোম হচ্ছে প্রোটিন ভাঙার কারখানা। রাইবোজোম প্রোটিনকে তৈরি করে, তৈরি করার পর প্রোটিনগুলো বিভিন্ন রকম কাজে অংশ নেয়, অংশ নেবার পর প্রোটিওজোম সেই প্রোটিনগুলোকে ভেঙে ফেলে। আচ্ছা, এর বাইরে যে অঙ্গাণুগুলো আছে, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম, ভেসিকল, ভেকিউল, তাদের সবারই কিন্তু মেমব্রেন থাকবে, বাট এই অঙ্গাণুগুলোর মেমব্রেন নাই। এখন যেসব অঙ্গাণুর মেমব্রেন আছে, দেখো নিউক্লিয়াসের মেমব্রেন আছে, আহ, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলার মেমব্রেন আছে, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন আছে। এই যাদের মেমব্রেন গুলো আছে, সেই মেমব্রেন গুলো কি দিয়ে তৈরি? মেমব্রেন গুলো তৈরি হয় ফসফোলিপিড দিয়ে। আমি একটু এটা মুছতেছি, এখানে একটা জিনিস দেখাইতে হবে। মেমব্রেন গুলো তৈরি হয় কি দিয়ে ভাইয়া? ফসফোলিপিড দিয়ে। ফসফোলিপিড, হ্যাঁ, সেলের যে মেমব্রেন আছে সেটাও ফসফোলিপিড দিয়ে তৈরি, এবং সেলের ভিতরে যত অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলোর মেমব্রেনও কি দিয়ে তৈরি ভাইয়া? ফসফোলিপিড দিয়ে তৈরি। সবার মেমব্রেন ফসফোলিপিড দিয়েই তৈরি হয়, এটা একটা স্নেহ জাতীয় পদার্থ। বাট মনে রাখবা একটা অঙ্গাণু এখানে ব্যতিক্রম, সেই অঙ্গাণুটা হচ্ছে
প্লাস্টিড। প্লাস্টিডের মেমব্রেন তৈরি হয় গ্লাইকোলিপিড দিয়ে। গ্লাইকোলিপিড, যেটাকে অনেক সময় গ্লাইকোসাইল গ্লিসারাইডও বলা হয়। ফসফোলিপিড মানে যেই লিপিডে ফসফেট থাকে সেটা হচ্ছে ফসফোলিপিড, আর যেই লিপিডে কার্বোহাইড্রেট থাকে সেটাকে বলা হয় গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড দিয়ে কার মেমব্রেন তৈরি হয়? প্লাস্টিডের। এই গ্লাইকোলিপিড তো অনেক রকম আছে, তার মধ্যে কোন গ্লাইকোলিপিড? গ্লাইকোসাইল গ্লিসারাইড, লিখে দেই গ্লাইকোসিল গ্লিসারাইড। গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড নামে একটা ফসফোলিপিড আছে, সেই ফসফোলিপিড দিয়ে প্লাস্টিডের মেমব্রেন তৈরি হয়। তাহলে দেখো, প্লাস্টিডের মেমব্রেন অন্য সকল অঙ্গাণু থেকে ব্যতিক্রম, বিকজ কোষের নিজস্ব মেমব্রেন এবং কোষের ভিতরে থাকা অন্য সকল অঙ্গাণুর মেমব্রেন তৈরি হয় ফসফোলিপিড দিয়ে, বাট প্লাস্টিডের মেমব্রেন তৈরি হয় গ্লাইকোলিপিড দিয়ে। এবং এটা কিসের পক্ষে ইঙ্গিত দেয়? এটা বিবর্তনের পক্ষে একটা ইঙ্গিত দেয়। এর দ্বারা বোঝা যায় যে প্লাস্টিড কিন্তু কোষের অংশ ছিল না, প্লাস্টিড বাইরের থেকে কোষের ভিতরে আসছে। তো বাইরে থেকে যেহেতু কোষের ভিতরে আসছে, তাই এর সাথে কোষের বৈশিষ্ট্যের মিল নাই। কোষের সকল অঙ্গাণুর মেমব্রেন তৈরি হচ্ছে ফসফোলিপিড দিয়ে, বাট ওরটা হচ্ছে গ্লাইকোলিপিড দিয়ে। ও যদি কোষের ভিতরেই উদ্ভূত হতো তাহলে একটা চান্স ছিল যে ওরটাও ফসফোলিপিড দিয়েই তৈরি হবে, বাট যেহেতু ওরটা গ্লাইকোলিপিড দিয়ে তৈরি হচ্ছে, তার মানে মনে হচ্ছে যে ও কোষের নিজস্ব কোনো অঙ্গাণু নয়। আশা করি আমরা আজকে ক্লাসটা বুঝতে পারছি, অনেক কিছু পড়ায় ফেললাম। আচ্ছা, বাকি পড়াগুলো আশা করি নেক্সট ক্লাসে করবো। ধন্যবাদ সবাইকে ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য।